বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। কিছু কিছু রহস্য এমন আছে যার রহস্য উদ্ঘাটন করতে গেলে আরও একটা নতুন রহস্য জালের তৈরি হয়। আজকে শুনবেন শিখর চক্রবর্তীর কলমে বিশ্বম্ভর বাবুর আর একটি গল্প, মৃত্যুপুরীর মায়া। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। হাতে গরম বেগুনি, সামনে চায়ের কাপ, পকেটে ভরা জর্দা পানের বাটা, বাইরে ঝিমঝিমে বৃষ্টি। বিশ্বম্ভরবাবুর মন খুশ করার এর চেয়ে ভালো উপাদান আর কিছু হয় নাকি? ফল পড়ল হাতে নাতে। চা বেগুনি শেষ করে জর্দা পানের দুখিলি একসাথে মুখে পুড়ে ঘর গন্ধে মাতিয়ে সবাইকে অবাক করে নিজেই বললেন, আজ আর খেলাধুলা নয়, আজ বরং একটা গল্প বলি। গল্প তো নয়, এসব আমার অভিজ্ঞতা। অবশ্য তোমাদের শুনতে যদি আপত্তি না থাকে তবে। আমরা হাঁ করে উঠলাম। মেঘনা চাইতেই জল, এ সুযোগ কেউ ছাড়ে? খেলা তো রোজই আছে, আজ পর্বত স্বয়ং মোহাম্মদের কাছে এসেছেন। আমরা সমস্বরে বললাম, না না, গল্প হোক, গল্প শুনবো। বিশ্বম্ভরবাবু গুছিয়ে বসে শুরু করলেন। তখন আমার বয়স কম, সবে বিয়ে করেছি। তখনকার ঘটনা। ভাবলাম তাহলে কি দেখা হবে না? এত কাছে এসেও না ঢুকে না দেখেই ফিরে যেতে হবে বিশ্বের সবচেয়ে রহস্যময় দুর্গম গা ছমছম করা জঙ্গল। আমি আওকিওয়ারা জঙ্গলের কথা বলছি। সরকারি কাজে জাপানের টোকিওর ইন্ডিয়ান এম্বাসির কাজে গেছি। কাজ মিটিয়ে হাতে দুদিন ছুটি। ভাবলাম আওকিওয়ারায় ঢুকবো। অনেক শুনেছি এই জঙ্গলের কথা। আমার পছন্দ বরাবরেরই পেয়ারা। আমাকে যারা চেনে তারা জানে। তাই টোকিওর হাজার আকর্ষণ পেছনে ফেলে ছুটে এসেছিলাম এখানে। কাউন্টারে টিকিট কাটতে গিয়ে শুনলাম, Gomennosai, English speaking guides are on strike, none to be found. There are guides who knows Japanese. আমি তো আকাশ থেকে পড়লাম। বললাম, জাপানি ভাষা আমি কি করে বুঝবো? একবার জিজ্ঞাসা করেছিলাম, এক্সকিউজ মি, ক্যান আই গো অ্যালোন? কাউন্টারের লোকটা একবার মিষ্টি এসে চোখ বন্ধ জাপানি হাসি দিয়ে বলল, No, sir. Sorry, sir. No entry without guide. আঙুল দিয়ে একটা বোর্ড দেখিয়ে দিল। আমি জানতাম, মনে ছিল না, কারণ একা গেলে আমি 43% একা দর্শনার্থীদের মধ্যে পড়ে যেতে পারি। তারা কারা জানো? তারা সেই হতভাগ্য যারা জঙ্গল থেকে কোনোদিনও বেরিয়ে আসেনি। তাদের মৃতদেহ পাওয়া গেছে পরে, পচা গলা অবস্থায়। রেস্কিউ টিম উদ্ধার করেছে। অফিস ঘরের বাইরে পা রাখতেই যেন মাটি ভরে বেরোলো একটা সুন্দর 19-20 বছরের জাপানি মেয়ে। মাথা ঝুঁকিয়ে জাপানি বাও করে চারদিক দেখে ইংরেজিতে বলল, আপনি কি ইংরেজি জানা গাইড খুঁজছেন?
I can guide you. আমি হ্যাঁ বলতেই উচ্ছ্বাসিত হয়ে উঠল মুখ। আমি আকাশে চাঁদ হাতে পেলাম। একটু আড়ালে সরিয়ে নিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমাদের তো স্ট্রাইক। মেয়েটি বিষণ্ণ হেসে বলল, জানি, আমি লুকিয়ে করছি। I need money very much. খুব দরকার। বুঝলাম দুটো পয়সার জন্য এই শিক্ষিত মেয়েগুলো এই কাজ করে। কাজ বন্ধ থাকলে সংসার চলে না। আমি একটু খুশি হলাম। যাক, আমার লাভ, সঙ্গে মেয়েটিরও লাভ। একটা অপেক্ষাকৃত নির্জন দিক দিয়ে জঙ্গলে প্রবেশ করলাম, যাতে অন্য গাইডরা কেউ দেখে না ফেলে। আকেমি মানে যে আমার গাইড মেয়েটি, তার অনবদ্য সুলালিত জাপানি গন্ধমাখা ইংরেজিতে বলতে শুরু করলো। আমরা প্রবেশ করছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গভীর জঙ্গলে, যার নামের অর্থ জাপানি ভাষায় বৃক্ষ সমুদ্র। তাই আমাজন ফরেস্টের মতো এখানেও আছে আকাশ ঢেকে রাখা বৃক্ষরাজি। দিনের বেলাতেও সেখানে রাত নেমে আসে, আর রাত নামলেই আসেন তারা। জাপানি গল্পকথায় অশরীরীদের শান্তির নীড় এই আহকিগারা। মাউন্ট ফুজির থেকে বেরিয়ে আসা লাভাস্রোত ১৫০০ বছর আগে বেরিয়ে এসে জমে পাথর হয়ে তৈরি হয় এই অঞ্চল। তার উপর মাটি পলি জমে জমে সৃষ্টি হয় এই বনাঞ্চল। লাভাজাত মাটি আর গুহার বিশেষ গঠনের জন্য এখানে শব্দ উৎপন্ন হলেও মাটি তা শুষে নেয়। বিরাজ করে পরম প্রশান্তি, অসীম নিঃশব্দ। এই অদ্ভুত নিস্তব্ধতা মানুষকে টানে। ক্লান্ত বিক্ষিপ্ত মানুষ এই শান্তির টানে ছুটে আসে এখানে। কখনো আর ফিরতে চায় না কোলাহলের মধ্যে। নিজেকে শেষ করে অর্পণ করে যায় এই বনভূমির কোলে। তাই এই জঙ্গলের আরেক নাম সুইসাইড ফরেস্ট। এখানে গাছের ডালে ঝুলে থাকে ব্যবহার হয়ে যাওয়া মাফলার, উড়নির ফাঁস। সরকার এগুলো রেখে দেয় ইচ্ছে করে। তাতে যেমন টুরিস্ট আকর্ষণ বাড়ে, তেমনি এগুলো দৃশ্যত ভয়ের উদ্রেক করে। মানুষকে আত্মহত্যার চিন্তা থেকে দূরে রাখে। তাও অনেক ঘন জঙ্গলে কোর এরিয়ার মধ্যে পড়ে থাকে অনেক কঙ্কাল, যাদের খোঁজ পাওয়া যায়নি। অনেক জায়গা এত দুর্গম যে গাইডরাও জানে না। হয়তো ভবিষ্যতে কোনোদিন সে হাড়গোড় উদ্ধার হবে, অথবা কোনোদিনই হবে না। তাদের মুক্ত আত্মা আশ্রয় নেবে এই শান্তির ছায়াময় অরণ্যে। শুধু কান পাতলে শোনা যায় তাদের ফিস ফিস। তারা যেন আন্তরিক আহ্বান জানাচ্ছে, এসো এসো, তোমরা এসো। স্বাগতম তোমাদের এই নিস্তব্ধ পৃথিবীতে। নিস্তব্ধ এই ঘন অরণ্যের মধ্যে আকিমির কথাগুলো যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো। একটা অদ্ভুত অপ্রাকৃত পরিবেশ তৈরি হতে লাগলো আমাদের চারপাশে। দুপায়ে গলেই মনে হয় চারপাশটা একবার ভালো করে দেখি। কারা যেন আরো হাঁটছে আমাদের সাথে। আমরা মোটেই একা নই। ওরা দেখছে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। এবার আমার সত্যি গা শিরশির করতে লাগলো। তোমরা তো জানো আমি ভীতু নই,
ভূত প্রেত দৈত্যদানও মানি না, তবুও আমার গায়ে কাঁটা দিতে লাগলো। কথা বলতে বলতে আমরা ঢুকে পড়েছি কোর এরিয়ায়। এটা জঙ্গলের গভীরতম অংশ। এখানে অভিজ্ঞ গাইড ছাড়া ঢোকা যায় না, একলা ঢুকলে ফেরা যায় না। গাছেদেরই নিজস্ব একটা ভুলভুলাইয়া আছে, তাতে পড়ে অসহায় মানুষ ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসে। কপালে থাকলে অন্য কোনো গাইডের চোখে পড়লে বাঁচবে, নয়তো নিষ্ঠুর মৃত্যু। অবশ্য যন্ত্রণাহীন, কারণ এই জঙ্গলের নিস্তব্ধ মাদকতা মানুষকে আচ্ছন্ন করে দেয়, অনুভূতিহীন করে দেয়। বাঁচার ইচ্ছেটুকু আর থাকে না। এসব হাকিমের কথায় উঠে এলো ঠিকই, তবে তার অনেকটাই আমার আগে থেকে জানা ছিল। সেজন্যই এখানে আসার এত আকর্ষণ ছিল আমার। আজ এসে মনে হচ্ছে মোটেই ভুল করিনি। না এলে একটা বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতাম চিরদিন। আকিমিকে বললাম, এরকম বাস্তব কোনো গল্প নেই এই জঙ্গলের সঙ্গে জড়িত? আকিমি বলল, থাকবে না কেন? অনেক গল্প কথা যেমন আছে, তেমন বাস্তব ঘটনা অনেক আছে। এই তো কদিন আগে টাটকা ঘটনা আছে, শুনবেন? আমি আকিমির পেছন পেছন যেতে যেতে বললুম, বলুন না, শুধু শুকনো তথ্য দিয়ে কি হবে? এসব তো বইতেই আছে। ঘটনাটা আমাদের এই পেশারই। একজন গাইড আর তার প্রেমিকার। মেয়েটিও এখানের গাইড। একই পেশায় থাকার সুবাদে দুজনের সম্পর্ক গড়ে ওঠে। সকলেই ভালোবাসত দুজনকে। এক আদর্শ জুটি হয়ে উঠেছিল দুজনেই। বড় গ্রুপে দুজন গাইড লাগলে সবাই ওদের নাম সাজেস্ট করত। সুন্দর মসৃণ জীবন চলছিল এই প্রেমিক যুগলের। সম্পর্কের গভীরতায় অনিবার্যভাবেই মেয়েটি একসময় প্রেগনেন্ট হয়ে ওঠে। আমাদের দেশে এটা নিন্দনীয় কিছু না, বিয়ে হয়ে গেলেই হলো। সবাই খুব খুশি ছিল এ বিষয়টা জেনে। ওদের বিয়ে ছিল শুধু সময়ের অপেক্ষা। এমন সময় ঘটল ঘটনাটা। হারুকি মানে ছেলেটা বেঁকে বসল। কোনো কারণ ছাড়াই বিয়ের ব্যাপারে অনীহা দেখাতে লাগলো। সকলে অনেক বোঝালো। মেয়েটি হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি তার অপরাধ। কিন্তু হারুকি চুপ, শুধু বলে এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। হতাশ মেয়েটি নাও খাওয়া ত্যাগ করে। কানাঘুষো শুনে একদিন ছেলেটিকে হাতে নাতে ধরে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় হারুকির ফ্ল্যাটে সম্পূর্ণ ভেঙে পড়ে। এবার বুঝে এই প্রত্যাখ্যানের কারণ। নিঃশব্দে চলে আসে, একেবারে গুটিয়ে নেয় নিজেকে। কদিন ঘর থেকে বেরোয় না, কারোর সঙ্গে দেখা করে না, ডিউটিও আসে না। সবাই খোঁজ নিতে গেলেও ফিরিয়ে দেয়। শুধু একদিন হারুকিকে খবর পাঠায় একবার শেষ বোঝাপড়া করার জন্য। ডেকে নেয় এই অরণ্যের নির্জনতায় নিভৃতে শেষ কথাগুলো বলবার জন্য। এতক্ষণ কথা বলতে বলতে একটা অন্যরকম জায়গায় চলে এসেছি। এখানে প্রকৃতি অস্বাভাবিক রকম নিস্তব্ধ। জায়গাটা প্রায় সন্ধ্যার মতো অন্ধকার। আকাশটা সম্পূর্ণ ঢেকে আছে বিশাল বিশাল ময়ূরের ডালপালায়। তার উপরে যে সূর্য আছে কে বলবে। আরো অদ্ভুত কারণ,
সামনে কিছু দৈত্যাকৃতি অন্ধকার দেখা যাচ্ছে। আমি আতঙ্কে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, ওগুলো ওগুলো কি? আকেমি মৃদু হেসে বলল, ভয় নেই, ওগুলো লাভা পাথরের গুহা। এই জায়গাটা প্রায় অনাবৃষ্টিত, জঙ্গলের গভীরতম এরিয়া। আসুন আমার পেছনে। আমি অসীম কৌতূহল নিয়ে দুরু দুরু বুকে এগোলাম। আকিমি আবার শুরু করলো, তারপর মেয়েটি হারুকিকে নিয়ে মিলিয়ে গেল এই জঙ্গলের ভিতরে। সবাই কামনা করলো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সম্পর্ক যেন আবার জোড়া লেগে যায়। আকিমি আবার চুপ করলো। আমি অধৈর্য হয়ে বললাম, তারপর তারপর কি হলো? আকিমি এবার বিষণ্ণ হেসে বলল, সেটাই তো কেউ জানে না এখনো অবধি। তাদের কি হলো, তাদের আর ফিরতে দেখা যায়নি। যথাসাধ্য জঙ্গলে তল্লাশি করেও পাওয়া যায়নি কারোর দেহ। হারিয়ে যাওয়া মানা যায় না। এ তো অভিজ্ঞ গাইড দুজন। তাহলে কি একটু দেখে ঢুকবেন? মাথায় লাগতে পারে গুহার ছাদ। আমি এতক্ষণে খেয়াল করলাম আমরা একটা গুহায় ঢুকতে চলেছি। বিভৎস রাক্ষসের মতো গুহার মুখটা যেন আমাদের হাঁ করে গিলে ফেলতে আসছে। আমি আবার রোমাঞ্চিত হয়ে উঠলাম। আকিমি আমার হাতে একটা পেন্সিল টর্চ ধরিয়ে দিয়ে বলল, আলো নিয়ে আপনি সামনে সাবধানে এগোন। পেছনে থাকলে ইব্রো খেবড়ো মাটিতে হোঁচট খাবেন। আমার জানা জায়গা, অসুবিধা হবে না আমার। একটু অস্বস্তি হলেও অগত্যা এগোলাম। মেঝেতে কালচে ছোট ছোট পাথর, তার মাঝে মাঝে জমে থাকা জল। সাবধানে পা ফেলতে লাগলাম, সঙ্গে ছাদটাও খেয়াল রাখতে হচ্ছিল। পেছন থেকে আকিমি আবার শুরু করলো তার অসমাপ্ত গল্প। তারপর 3 দিন কেটে গেছে। আজ ভাবলে মনে হয় কত দিন হয়ে গেল, তাদের কোনো খবর নেই। এখানকার কর্তৃপক্ষ কাল অবধি তল্লাশি চালিয়ে বন্ধ করে হাল ছেড়ে দিয়েছে। বলছে আর খোঁজ করে লাভ নেই। গাইডদের সংগঠন বলছে খোঁজ আরও চালাতেই হবে, ওরা মানেনি। ওই যে স্ট্রাইক, ওই জন্যই, শুনলেন তো। এতক্ষণে আমরা গুহার প্রায় 20 ফুট ভেতরে ঢুকে এসেছি। চরম নিস্তব্ধতায় প্রায় নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। পেছন থেকে আকিমি বলল, এবার আপনার ডান দিকে আলোটা ফেলুন, দেখুন তো। ডান দিকে আলোটা ফেলতেই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। সারা শরীর পাথরের মতো শক্ত আর ঠান্ডা হয়ে আসতে লাগলো। টর্চটা কাঁপতে থাকা হাত থেকে খসে পড়ে গেল। তখনও তার জ্বলে থাকা আলোতে দেখা যাচ্ছে দৃশ্যটা। গুহার দেওয়ালে হেলান দিয়ে একদিকে মাথা কাত করে বসে ফুলে আছে পচন ধরা একটা মেয়ের দেহ। পরনে গোলাপি ড্রেস, মাথায় হলুদ টুপি। এই মাত্র যেটা পরে আমার পেছনে দাঁড়িয়েছিল আকিমি, আমার গাইড। ভুলে গেলেও মুখ দেখে আকিমিকে চিনতে অসুবিধে হলো না আমার। হাত 10 দূরে
উপর হয়ে পড়ে আছে আরো একটা ছেলের দেহ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে কিছু খাবারের ভোক্তা বিশেষ। আমি থরথর করে কাঁপতে কাঁপতে একবার শেষ শক্তিটুকু এক জায়গায় করে আর্তনাদ করে আকিমিকে ডাকতে ডাকতে পেছন ফিরে দেখি পেছনে কেউ নেই। নিশ্চিম অন্ধকার আর শূন্যতা। আমার চোখেও তখন অন্ধকার নেমে এলো। আকেমি 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 টোকিওর হাসপাতালে চোখ খোলার পর বাকিটুকু শুনেছিলাম। সেদিন হঠাৎ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকা আকিমির ওয়াকি হঠাৎ অলৌকিকভাবে সিগন্যাল দেখাতে থাকে। কেউ উত্তর দিচ্ছে না দেখে রেস্কিউ টিম সিগন্যাল লক্ষ্য করে আবার খুঁজতে গিয়ে আমাকে জীবিত সংজ্ঞাহীন অবস্থায় পায়, আর আকিমি আর হারুকি প্রেমিক যুগলের 3 দিনের বাসি মৃতদেহ উদ্ধার করে। ওই গুহা জায়গাটা এতদিন অজানাই ছিল গাইডদের কাছে। অনুমান করা হচ্ছে আকিমি আগে থেকেই বিষ মেশানো খাবার এনে হারুকিকে খাইয়ে দুজনেই মারা যায়। অপূর্ণ দাম্পত্যের স্বপ্নের এভাবেই করুণ পরিসমাপ্তি ঘটে। দেশে ফিরেও বেশ কিছুদিন মানসিক চাপ মুক্তির ওষুধ চলেছিল আমার। একদিন আমার কাজের লোক বামাপত চেঁচিয়ে বলল, বাবু, একজন ভদ্র মহিলা দেখা করতে চাইছেন। আমি কাঁদছিলাম। বললাম, নাম জিজ্ঞেস করে নিচে বসতে বল। খানিক পরে বামাপদ একাই নিজে সশরীরে উঠে এলো। হাতে একটা সুদৃশ্য মোড়ক। বলল, নাম জিজ্ঞেস করতে গিয়ে দেখি দিদি চলে গেছেন। তা সে কি জিজ্ঞেস করতে গিয়ে কিছু লাভ হতো না বাবু। সে বিদেশি গো, ছুটু ছুটু চোখ, দরজার পাশেই কি রেখে গেছেন। মোড়ক খুলে দেখি একটা ফুলদানিতে রাখা রং বেরঙের ফুলের সজ্জা। খুব চেনা ধরন, জাপানি ইকেবানা। আরো একটা জিনিস চেনা পেলাম, একটা ট্যাগ, যার উপরে চেনা নাম আকিমি। মনে পড়ল আকিমি বলেছিল, জঙ্গলে ঢোকার আগে টুরিস্টকে ইকেবানা দিয়ে স্বাগত জানানো আমাদের প্রথা। আজ এখন আমার কাছে নেই, ওটা দিয়ে রইল। হাতে বকেটা নিয়ে আমার গা শিরশির করে উঠল। সেই বুকেটা আমি সযত্নে তুলে রেখেছি। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? আজ 25 বছর হয়ে গেল ওই বুকের একটা ফুলও কিন্তু শুকিয়ে যায়নি। তোমরা চাইলে আমি কিন্তু দেখাতে পারি সেই বুকেটা। আমার আজব কালেকশনের মধ্যে এটাও একটা আছে।
গল্পের শুরুতেই বলেছিলাম, কিছু কিছু রহস্যের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সৃষ্টি হয় আরও একটা রহস্যের। সেই রহস্যের জাল বুনে বুনে ছড়িয়ে যায় আমাদের মহাবিশ্বে। আজকের গল্প পাঠে ও বিশ্বম্বর বাবুর চরিত্রে অর্পণ, বিভিন্ন চরিত্রে তাপস এবং প্রিয়া। গল্পের সূত্রধার আমি অর্পণ। এই রকমই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন দি ডার্ক আওয়ার টেলস। হ্যাপি লিসনিং।